প্রত্যেক মাটির তলায় একটা গল্প থাকে, কোনোটা উর্বর ফসলের, আবার কোনোটা রক্তশোষা লাল কাঁকড়ের। বাংলার বুকে এমন অনেক গ্রাম আছে যার নামকরণ হয়েছে কোনো গাছ, ফল বা হয়তো কোনো প্রতাপশালী জমিদারের নামে। আবার কিছু গ্রাম আছে যার নাম শুনলে আজও শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত নেমে যায়। আঁধার গেরিয়া নামটা শুনলেই মনে হয় দিনের আলোতেও বুঝি এখানে অন্ধকারের বাস। এখানকার মানুষজন খুব কম কথা বলে, আর যা বলে তার চেয়ে বেশি লুকিয়ে রাখে চোখের গভীরে। তাদের সেই লুকোনো ভয়ের গভীরে যে ইতিহাস ঘুমিয়ে আছে তা হাজার বছরের পুরনো। এক অভিশপ্ত দেবী আর তার ভয়ঙ্কর ভোগের ইতিহাস। গাড়ির টায়ারের সঙ্গে কাঁচা মাটির রাস্তার ঘর্ষণের একটানা শব্দ ভেসে আসছে। গাড়ির স্পিকার থেকে কম ভলিউমে ভেসে আসা গানটাও যেন এই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না। আর কত দূর রে বিক্রম? স্টিয়ারিং থেকে হাত না সরিয়েই জিজ্ঞেস করলো অনিক। তার চোখে মুখে একটা চাপা উত্তেজনা। নতুন কন্টেন্টের গন্ধ পেয়েছে সে। পেছনের সিট থেকে ঝুঁকে ম্যাপ দেখতে দেখতে বিক্রম বলল, এই তো দাদা, আর মিনিট 10 রাস্তা। গুগল ম্যাপ তো এখানেই শেষ দেখিয়ে দিচ্ছে, এরপর লোকাল কাউকে জিজ্ঞেস করতে হবে। অনিকের পাশে বসে থাকা অরুণ জানলার বাইরে তাকিয়েছিল। পরন্ত বিকেলের আলোয় গাছপালার ছায়াগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অদ্ভুত একটা নিস্তব্ধতা চারিদিকে বিরাজমান। ঝিঝি পোকার ডাক ছাড়া আর তেমন কোনো শব্দ নেই। অরুণ একটু নিরাসক্ত ভঙ্গিতে বলল, জায়গাটা কেমন যেন মরা মরা, তাই না? নেটওয়ার্কের অবস্থা তো তথৈবচ। আরে মরা জায়গায় তো জ্যান্ত কন্টেন্ট দেবে রে অরুণ। আর আমাদের চ্যানেলের সাকসেস তো এই অদ্ভুত জায়গাগুলোর ওপরেই। শুধু ভাব একবার, আঁধার গেরিয়ার বিস্তৃত দেবী, এক রক্তলোলুপ রহস্যের উন্মোচন। হেডলাইনটা কেমন হবে? ফাটাফাটি দাদা। আগের ভিডিওটা 10 লাখ ভিউ ছুঁয়েছে, এটা নিয়ে নামলে তো 1 মিলিয়নের আগে থামবে না। তবে রিসার্চ করে যা জেনেছি, এখানকার লোক নাকি একদম কথা বলতে চায় না, বিশেষ করে ওই মন্দিরের ব্যাপারে। আরে ক্যামেরার সামনে ফেললে সবাই কথা বলবে। আরে টাকার জোর, বুঝলি, টাকার জোর। কিন্তু অনেক সবাই মানা করছিল। তোর বাবা তো কতবার বারণ করলো। গ্রামের নামটা শুনেই কেমন আঁতকে উঠল কাকু। আমারও কিন্তু ব্যাপারটা ঠিকঠাক লাগছে না। আরে ছাড় তো, বাবা কাকা চিরকালই ওই রকম কুসংস্কারের বাইরে আর বেরোতে পারলো না। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনো ভূত, পেতনি, দত্তি, দানব। শোন ভাই, আমরা ওখানে যাবো, ভিডিও শ্যুট করবো, তারপর রাতেই গাড়ি নিয়ে আবার ফিরে আসবো। সিম্পল। গাড়িটা একটা ছোট্ট বাজারের মতন জায়গায় এসে থামল। গোটা তিনেক দোকান, একটা চায়ের ঠেক, আর কয়েকজন বয়স্ক লোক সেই চায়ের দোকানে বসে ওদের অদ্ভুত দৃষ্টিতে দেখছে। অনেক গাড়ি থেকে নামতেই সকলের দৃষ্টি যেন ওর ওপরে স্থির হয়ে গেল। অনেক সরাসরি চায়ের দোকানে গিয়ে একজনকে জিজ্ঞেস করলো, দাদা বলছি যে এই গ্রামের দেবীর থান, ওই জায়গাটা কোন দিকে? ওই নাম মুখে আনবেন না বাবু। ওই যেখান থেকে এসেছেন সেইখানে ফিরে যান। ভালো চাইলে এক্ষুনি ফিরে যান। একজন বৃদ্ধ লোক, চামড়া বয়সের ভাঁড়ে কুঁচকে গেছে। তিনি বললেন, ভুললেও ও পথে যেয়েন না বাবু। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। বেশ, যত সব। অনিকের মুখে হাসি ফুটে উঠল। সে ইশারায় বিক্রমকে ক্যামেরা অন করতে বলল। এই তো চাই, এই ভয়, এই আতঙ্ক, এটাই তো তাদের কন্টেন্ট। সে পকেট থেকে মানি ব্যাগ বের করে 500 টাকার দুটো নোট বাড়িয়ে দিয়ে বলল, এইটা ধরুন, আর আমাদের রাস্তাটা একটু দেখিয়ে দিন। আপনাদের কোনো ভয় নেই, আমরা কোনো ক্ষতি করতে আসিনি। টাকার দিকে লোকগুলো এমনভাবে তাকালো যেন ওটা কোনো বিষাক্ত সাপ। কেউ হাত বাড়ালো না। অবশেষে একজন অল্প বয়সী ছেলে দূর থেকে আঙুল তুলে একটা জঙ্গলের দিকে দেখিয়ে দিয়েই ছুটে পালিয়ে গেল।
অনিক ও তার বন্ধুদের দিকে তাকিয়ে বলল, চলো বন্ধুরা, তাহলে অ্যাডভেঞ্চার শুরু করা যাক। কলকাতা থেকে সদ্য ডাক্তারি পাশ করে আসা অলোকেশ যখন পালকি থেকে আঁধারগেরিয়ার মাটিতে পা রাখল, তখন তার মনে হয়েছিল সে বুঝি দেশের মানচিত্র থেকে হারিয়ে যাওয়া কোনো জায়গায় এসে পড়েছে। জমিদার হরিনারায়ণ রায়চৌধুরীর নায়েব মশাই তরুণ মুখুজ্জে জমিদারবাবুর একমাত্র ছেলে চিকিৎসার জন্য তাকে কলকাতা থেকে আনিয়েছেন। চারিদিকে অস্বাস্থ্যকর পরিবেশ, ম্যালেরিয়ার প্রকোপ, আর মানুষের চোখে মুখে এক অদ্ভুত ভয়। যদিও এই কাজে যোগ দিতে তার স্ত্রী তাকে বারণ করেছিলেন, বা বলা ভালো এক প্রকার মিনতি করেছিলেন। তোমার কি আমার এই দুধের শিশুটার উপর একেবারে মায়া দয়া নেই গো? কতবার তো তোমায় মানা করেছি, যেও না যেও না, ওই অলক্ষণে গায়ে যেও না। নামটা শুনলেই তো গাটা কেমন ছমছম করে। শোনো না, আমার মনটা না খুব কু ডাকছে গো, যেও না সেখানে, যেও না। আমার বারণটা শোনো, শোনো, যেও না, যেও না। কিন্তু অলোকেশ তা শোনেননি। বিষার দোহাই দিয়ে চলে আসলেন আঁধারগেরিয়ায়। নায়েব মশাই তাকে এগিয়ে নিয়ে যেতে এসেছিলেন। পথে যেতে যেতে অলোকেশ জিজ্ঞেস করল, গ্রামের অবস্থা তো খুব খারাপ দেখছি, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই? ব্যবস্থা সবই আছে ডাক্তারবাবু, কিন্তু এখানকার মানুষের ভরসা ওষুধের চেয়ে বেশি অন্যত্র। অন্যত্র মানে? ওই দেখুন, কিছু কি দেখতে পাচ্ছেন? রতনলাল থেমে গিয়ে দূরে একটা ঘন জঙ্গলের দিকে ইশারা করলেন। জঙ্গলের মাথায় কয়েকটা শকুন উঠছে। সবাই বিশ্বাস করে ওইখানে তাদের মা আছেন, তিনি রক্ষা করেন। আবার তিনি কথাটা শেষ করলেন না তিনি। অলোকেশ এসব কুসংস্কারকে কোনো দিনই পাত্তা দেয়নি। সে বিজ্ঞান মনস্ক যুবক। দেখুন, রোগ হলে ওষুধ প্রয়োজন। আপনাদের মা যদি পারেন, তাহলে এই গ্রামে এত মরক কেন? চুপ করুন ডাক্তারবাবু, লোকজন শুনে ফেললে খেপে যাবে। লোকের বিশ্বাস মা রুষ্ট হলে গোটা গ্রাম উজাড় হয়ে যাবে। তারা বলে মা শুধু রক্ষাই করেন না, তিনি ভোগও নেন। ভোগ? কিসের ভোগ? নায়েব আর কোনো উত্তর দিলেন না। জমিদার বাড়িতে পৌঁছে দেখা গেল এক থমথমে পরিবেশ। হরিনারায়ণ চৌধুরী, এককালের প্রতাপশালী জমিদার, আজ যেন কেমন ভেঙে পড়েছেন। তার বছর দশকের ছেলে বিছানায় জ্বরে বেহুঁশ। অলোকেশ পরীক্ষা করে বুঝল এটা সাধারণ কোনো ম্যালেরিয়া নয়, এর সঙ্গে অন্য কোনো সংক্রমণও রয়েছে। রাতে খাওয়ার সময় জমিদার মশাই বললেন, ডাক্তারবাবু, নায়েব মশাই আপনাকে ডেকে এনে ভালোই করেছেন। দেখুন চেষ্টা করে, যদি কিছু করতে পারেন। জমিদার মশাই অত্যন্ত নির্লিপ্ত স্বরে এই কথাগুলো বললেন। অলোকেশ বুঝতে পারল না নিজের ছেলের প্রতি তার কেন এই উদাসীনতা। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব জমিদার মশাই। আপনাকেও ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে। হরিনারায়ণের স্ত্রী, যিনি এতক্ষণ পর্দার আড়ালে ছিলেন, তিনি কান্না ভেজা গলায় বলে উঠলেন, ঈশ্বর এখানে মুখ ফিরিয়ে নিয়েছেন ডাক্তারবাবু। এখানে শুধু তারই শাসন চলে। কার কথা বলছেন? ওসব কথা ছাড়ুন, আপনি শুধু আমার ছেলের চিকিৎসা করুন। কিন্তু সেই রাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। মাঝরাতে অলোকেশের ঘুম ভেঙে গেল একটা কান্নার শব্দে। এ কি? এ তো জমিদার গিন্নির গলা বলেই মনে হচ্ছে, কিন্তু এত রাতে একবার দেখতে হচ্ছে বিষয়টা। সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে দেখল বাড়ির পিছনের দরজা দিয়ে হরিনারায়ণ চৌধুরী খালি পায়ে কোথায় যেন যাচ্ছেন। তার হাতে একটা মাটির হাঁড়ি, তার ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। অলোকেশ কৌতূহলী হয়ে তাকে অনুসরণ করতে লাগলো। জমিদার মশাই গ্রামের সীমা ছাড়িয়ে সেই জঙ্গলের দিকে এগিয়ে চলেছেন।
যেদিকে নায়েব মশাই ইশারা করেছিলেন সেই দিকে। জঙ্গলের মুখে পৌঁছে তিনি একবার দাঁড়ালেন, তারপর সেই অন্ধকারের ভেতর অদৃশ্য হয়ে গেলেন। আর তার কিছুক্ষণ পরেই জঙ্গলের অন্দর থেকে ভেসে এলো এক অমানসিক আর্তচিৎকার। বড্ড তেষ্টা, কেউ একটু জল দাও আমায়, একটু জল দাও। ভূমিপুত্রদের রাজা বীরবাহুর রাজ্যে হাহাকার। টানা 7 বছর বৃষ্টি নেই, মাটি ফেটে চৌচিয়ে, ফসল তো দূরের কথা, ঘাস পর্যন্ত জন্মাচ্ছে না। নদী শুকিয়ে বালুচর, গবাদি পশু মরে শেষ। এবার মানুষের পালা। ঘরে ঘরে অনাহার, শিশুর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। রাজসভার মাঝে সিংহাসনে বসে থাকা বীরবাহুর মুখে পাহাড় সমান ক্লান্তি আর হতাশা যেন জমাট বেঁধে আছে। তার পাশে রানী অলকাও মলিন মুখে বসে। তিনি নিজেও সন্তানহীনা। রাজ্যের এই চরম দুর্দিনে বংশের প্রদীপ জ্বালানোর মতোও কেউ নেই। হঠাৎ সবার নিস্তব্ধতা ভঙ্গ করে দ্বাররক্ষী এসে খবর দিল, মহারাজ, এক সন্ন্যাসী আপনার দর্শন চান। এক দীর্ঘদেহী শীর্ণ চেহারা সন্ন্যাসী সবাই প্রবেশ করলেন। তার চোখ দুটো যেন দুটো জ্বলন্ত কয়লার মতো। তিনি এসেই চারদিকে তাকিয়ে হাসলেন। রাজনের রাজ্যে এত হাহাকার কেন? সন্ন্যাসীর কণ্ঠস্বর ছিল শুকনো পাতার মতো খসখসে। বীরবাহু উঠে দাঁড়িয়ে বললেন, প্রণাম ঋষিবর। এই রাজ্য দুর্ভিক্ষের কবলে, ধরিত্রী মাতা আমাদের ওপর রুষ্ট। আপনি কি কোনো পথ দেখাতে পারেন? ধরিত্রী রুষ্ট নয় রাজন, ধরিত্রী তৃষ্ণার্ত। তার গর্ভ শুকিয়ে গেছে। তাকে উর্বর করতে হলে তার তৃষ্ণা মেটাতে হবে। কি কি দিয়ে তার তৃষ্ণা মিটবে প্রভু? রক্তে, মাটির রক্তে তৃষ্ণার্ত। এই মাটির গভীরে যিনি ঘুমিয়ে আছেন, তিনি আদি শক্তি রক্তেশ্বরী। এ আপনি কি বলছেন ঋষিবর? আমি যে কিছুই বুঝতে পারছি না। বুঝতে হলে যে আমার সঙ্গে আপনাকে একটি স্থানে যেতে হবে রাজন। কোথায়? আসুন, আসুন আমার সঙ্গে। রাজা সদল বলে সন্ন্যাসীর সঙ্গে পায়ে হেঁটেই রওনা দিলেন। কিছুক্ষণ পর রাজ্যের পশ্চিমে যে দিঘিটি আছে তার চারপাশে কোনো বাড়ি ঘর নেই। তার সামনে গিয়ে পৌঁছালেন। সন্ন্যাসী বললেন, কিছু দেখতে পাচ্ছেন রাজন? কি দেখব? দিঘির জল শুকিয়ে মাটিতে ফাটল ধরেছে। এ দৃশ্যে নতুন কি আছে? রাজ্যের সর্বত্র একই অবস্থা। আছে রাজন, এখানেই তো আছে আপনার এবং এই রাজ্যের সমস্ত সমস্যার সমাধান। ঋষিবর, আর হেয়ালি করবেন না, খুলে বলুন কি সেই উপায়। ওই যে শিলাখণ্ডটি রয়েছে, ওটা ওটা পূর্বে কখনো দেখেছেন আপনি? কি করে দেখব? ওটা তো জলের তলায় ছিল এতদিন। এই দিঘির জল কোনোদিন শুকোয়নি, কিন্তু এবার জল শুকিয়ে যেতে। ভুল রাজন, মস্ত বড় ভুল করছেন আপনি। এই পাথর দৃশ্যমান করার জন্যই এই দিঘির জল শুকিয়ে গেছে তাঁর আদেশে। দেখুন ভালো করে, মসৃণ কাকচক্ষু জলের মতন কালো তার রং। এই অঞ্চলের কোনো পাথরের সঙ্গে কি তার মিল আছে? আসুন রাজন, আপনাকে আপনাকে আরো এক অলৌকিক জিনিস প্রত্যক্ষ করাই। আসুন। সন্ন্যাসীকে অনুসরণ করে রাজা ও তার সভাসদ গিয়ে পৌঁছালেন সেই পাথরের কাছে। দেখুন রাজন, এই পাথর একবার স্পর্শ করে দেখুন। এ যে বরফের মতন শীতল। হ্যাঁ রাজন, গ্রীষ্মের দুপুরেও এ বরফের মতো শীতল থাকে। এটা সাধারণ শিলা নয় রাজন, এ হলো দেবীর ঘুমন্ত ঘনীভূত রূপ।
হাজার হাজার বছর ধরে তিনি এখানে সুপ্ত অবস্থায় আছেন। তিনি সৃষ্টির উৎস, আবার তিনি ধ্বংসের কারণ। রাজন, এখন তার স্বাদ হয়েছে আপনার পূজা গ্রহণ করার। ওনার আদেশেই তো এই খরা। ওনার স্বরূপ সর্বসমক্ষে আনার জন্য ওনার আদেশেই বরুণ দেব এই রাজ্য পরিত্যাগ করেছেন। নাহলে আপনি দেখুন না, যে দিঘির জল কোনো কালে শুকায়নি তার তলার মাটি এভাবে ফাটে কোন যুক্তিতে? রাজন, ওনাকে জাগাতে পারলে তবেই এই বন্ধা মাটি শস্য শ্যামলা হবে। কিন্তু ইনি কোন দেবী ঋষিবর? রক্তেশ্বরী, কিন্তু তার রক্তের তৃষ্ণা অনন্ত। সেই অতৃপ্ত ক্ষুধার জন্যই তার আর এক নাম রক্ত পিশাচী। রক্ত পিশাচী? হ্যাঁ, পিশাচী কি করে দেবী হলেন? সব দেবীরই একটি উগ্র রূপ থাকে রাজন। ইনি রক্তে তুষ্ট হন, তাই তার নাম রক্তেশ্বরী। আর রক্ত পানেই তার শক্তি বাড়ে, তাই তিনি রক্ত পিশাচী। এখন বলুন, প্রজাদের বাঁচাতে আপনি এই দেবীকে পূজা অর্পণে প্রস্তুত? বীরবাহুর সামনে তখন নিজের প্রজাদের ক্ষুধার্ত মুখ আর রানী অলকার শূন্য কোল ভাসছে। তিনি মরিয়া হয়ে উঠলেন। তিনি বললেন, আমি প্রস্তুত ঋষিবর। যা করতে হবে আমি তাই করব। তবে শুনুন, অমাবস্যার রাতে এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী বৃষের রক্তে দেবীকে স্নান করাতে হবে। নিজের অনামিকার রক্ত দিয়ে তার পায়ে তিলক এঁকে দিতে হবে আর প্রার্থনা করতে হবে, জাগ্রত হও, জাগ্রত হও মাতা রক্তেশ্বরী, তোমার সন্তানের ক্ষুধা নিবারণ করো, আমাদের প্রাণ দান করো। মনে রাখবেন রাজন, একবার তাকে জাগ্রত করলে তিনি আর নিদ্রিত হবেন না। প্রত্যেক বছর ঠিক একই তিথিতে তাকে তার ভোগ নিবেদনে শান্ত রাখতে হবে, নইলে যা তিনি দেবেন তার শতগুণ কেড়েও নেবেন। সেই রাতে ঘন কালো অমাবস্যার অন্ধকারে রাজা বীরবাহু তার মন্ত্রী আর কয়েকজন সেনাকে নিয়ে দিঘির ধারে পৌঁছালেন। সেই বিশাল কালো শিলাখণ্ডকে ঘিরেই আয়োজন করা হলো এক ভয়ঙ্কর পূজা। জয় মা, জয় মা, জয় মা। বলি দেওয়া হলো একটি ষাঁড়কে। তার উষ্ণ রক্ত যখন শিলাখণ্ডের ওপর ঢালা হলো, পাথরটা যেন সেই রক্ত শুষে নিতে লাগলো। রাজা নিজের আঙুল কেটে এক ফোঁটা রক্ত পাথরের ওপর ফেলতেই তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। মাটির নিচ থেকে একটা গম্ভীর গোঙানির শব্দ উঠে এসে মাটি কাঁপিয়ে দিল। শিলাখণ্ড থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল এক অজানা তীব্র গন্ধে। যেন এক প্রচণ্ড ভূমিকম্প শুরু হলো। সকলে ছুটে দিঘির অভ্যন্তর থেকে পাড়ে চলে আসলেন। সকলকে অবাক করে মাটি কাঁপতে কাঁপতে ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করলো। দেখতে দেখতে সকলের চোখের সামনে দিঘির নিচু জমি সমতলে পরিণত হলো। আশ্চর্যের বিষয়, মাটির সঙ্গে সেই শিলাখণ্ডটিও উপরে উঠে এসেছে। আর ঠিক তার এক মুহূর্ত পরেই যে আকাশে এতক্ষণ একটিও মেঘের লেশ মাত্র ছিল না, সেই আকাশ মুহূর্তের মধ্যে কালো মেঘে ডেকে গেল এবং আকাশ ভেঙে নামল মুষলধারে বৃষ্টি। টানা 7 বছর পর প্রথমবার বৃষ্টি। বহু বছর পর বৃষ্টি হওয়াতে উচ্ছ্বসিত হলো গ্রামবাসীরা। পরের দিন সকালে রাজ্যের মানুষ দেখল এক রাতেই শুকনো মাটিতে প্রাণের সঞ্চার হয়েছে। আর ঠিক তার 10 মাস পর রানী অলকার
কোল জুড়ে জন্ম নিল এক পুত্র সন্তান। কিন্তু রাজা বীরবাহু সেদিন বোঝেননি তিনি কোন সর্বনাশের সূচনা করেছেন। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। জঙ্গলের মুখে দাঁড়িয়ে অনেকের বুকের ভেতরটা একবারের জন্য হলেও কেঁপে উঠল। দিনের আলোতেও যে জঙ্গল এত ঘন, এত অন্ধকার হতে পারে তা ওর ধারণার বাইরে ছিল। গাছের পাতা এমনভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে যে আকাশ প্রায় দেখাই যায় না। ড্রোনটা ওরা বিক্রম, ভিতর থেকে একটা এরিয়াল ভিউ পেলে খুব সুবিধে হবে। দাদা, কি জানি কেন সিগন্যাল খুব দুর্বল, বেশি দূর হয়তো কন্ট্রোল করতে পারবো না। অনেক, চল ফিরে যাই ভাই, আমার একদম ভাল লাগছে না। দেখলি না লোকগুলো কেমন করে তাকিয়েছিল, জায়গাটা সুবিধের নয়। আরে দূর, এত ভয় পাস কেন? আরে আমরা কি আর এখানে একা এসছি? 3 জনে আছি তো, সাথে টর্চ, ক্যামেরা, পাওয়ার ব্যাংক সব আছে। শুধু এই দেবীর থানটা খুঁজে বের করবো আর কয়েকটা ছবি নেব, ব্যাস, তারপরেই চলে যাব। আরে ভাই, এই সুযোগ বারবার আসে না, বুঝলি? দাদা, জঙ্গলটা বিশাল, কিন্তু ওই যে প্রায় 100 মিটার ভেতরে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওখানে কিছু একটা আছে। তবে চল, আর সাবধানে পা ফেলবি, আর ক্যামেরাটা অন রাখবি, সবটা শুট করব। 3 জনে টর্চ জেলে জঙ্গলে প্রবেশ করল। ঢোকার সঙ্গে সঙ্গেই যেন বাইরের জগৎ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। ঝিঝি পোকার ডাকটাও কেমন ধীরে ধীরে থেমে গেল। শুধু গাছের পাতার সরসর শব্দ আর ডালপালার ক্যাঁচক্যাঁচ শব্দ, সঙ্গে তাদের চলার আওয়াজ ছাড়া আর কোনো শব্দই নেই। স্যাঁতস্যাঁতে মাটি আর পচা পাতার গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। সাপ সাপ সাপ! অনিক আর বিক্রম তৎক্ষণাৎ চমকে ঘুরে তাকালো। অরুণ একটা গাছের শিকড়ে পা বেঁধে পড়ে গেছে। সাপটাপ কিছু নেই। উফ, কি শুরু করেছিস বলতো? সামান্য একটা শিকড়ে হোঁচট খেয়ে এমন চিৎকার করলি যেন অ্যানাকোন্ডা দেখেছিস। না রে, আমার মনে হলো কিছু একটা আমার পায়ে জড়িয়ে ধরেছে, ঠান্ডা বরফ শীতল কিছু একটা। দাদা, প্রায় এসে গেছি, ওই তো সেই ফাঁকা জায়গাটা। ওরা ঝোপঝাড় সরিয়ে সামনে এগোতেই দৃশ্যটা দেখতে পেল। বিশাল একটা ফাঁকা জায়গা, তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক মসৃণ কালো শিলাখণ্ড। পরন্ত বিকেলের শেষ আলোটুকু এসে পড়েছে পাথরটার ওপর। অদ্ভুত একটা নিস্তব্ধতা জায়গাটাকে ঘিরে রেখেছে। অবিশ্বাস্য। দেখ দেখ, পাথরটার চারপাশে কেমন শুকনো রক্তের দাগ। শুধু রক্তের দাগ নয় দাদা, কিছু ছেঁড়া কাপড়ের টুকরো পড়ে আছে। আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। চল প্লিজ, এখান থেকে চল। ঠিক তখনই বিক্রমের হাতের রিমোট কন্ট্রোলারটা অদ্ভুত শব্দ করতে শুরু করলো। ড্রোনের ক্যামেরা থেকে আসা লাইভ ফিডটা কেঁপে উঠে বন্ধ হয়ে গেল। শিট, কানেকশন লস্ট। ড্রোনটা নিচে নামছে, কন্ট্রোল কাজ করছে না। ওরা 3 জনই ওপরে তাকালো। ড্রোনটা বনবন করে ঘুরতে ঘুরতে জঙ্গলের একটা দিকে দ্রুত নেমে যাচ্ছে। আমার ড্রোনটা গেল। আরে চুপ কর তো, চল চল খুঁজে দেখি। কিন্তু তারা কয়েক পা এগোতেই জঙ্গলের গভীর থেকে একটা শব্দ শোনা গেল। ড্রোনটা মাটিতে আছড়ে পড়া শব্দ আর কিছু একটাকে পিষে ফেলার ঘটঘট আওয়াজ। সঙ্গে সঙ্গে একটা তীব্র তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এলো। কোনো মানুষের গলা নয়, আবার জানোয়ারেরও নয়, যেন দুটোই একসাথে মিশে গেছে। ওটা কিসের শব্দ অনেক? অনেক উত্তর দেওয়ার আগেই ওরা 3 জনই স্পষ্ট শুনতে পেল জঙ্গলের অন্ধকারের ভেতর থেকে কেউ যেন ভেজা কর্দমাক্ত মাটিতে হেঁচড়ে হেঁচড়ে তাদের দিকে এগিয়ে আসছে। শব্দটা ক্রমশ কাছে, আরো কাছে আসছে। পরদিন সকালে ডাক্তার অলোকেশের ঘুম ভাঙল যখন, তখন জমিদার বাড়িতে অস্বাভাবিক নীরবতা বিরাজমান। সে ঘর থেকে বেরিয়ে দেখল হরিনারায়ণ চৌধুরী তার ঘরের বারান্দায় চুপ করে বসে আছেন। তার চোখ দুটো লাল, মুখটা ফ্যাকাশে। অলোকেশ তার সামনে গিয়ে দাঁড়ালো। সে চিরকালই একটু বেশি সাহসী। কোনো ভনিতা না করেই সে বলল,
কাল রাতে আপনি কোথায় গিয়েছিলেন জমিদার মশাই? হরিনারায়ণ চমকে উঠে তার দিকে তাকালেন। কোথায় যাব? আমি তো এখানেই ছিলাম। মিথ্যে বলবেন না, আমি আপনাকে জঙ্গলের দিকে যেতে দেখেছি। কিসের পুজো চলছিল ওখানে? আর ওই আর্তনাদটাই বা কিসের ছিল? আপনি যা শুনেছেন সব ভুলে যান ডাক্তারবাবু, আর আপনি যে কারণে এখানে এসেছেন সেটাই মন দিয়ে করুন। চিকিৎসা তো আমি করছি, কিন্তু আপনার ছেলে কাল রাত থেকে অনেকটা সুস্থ, জ্বর প্রায় নেই বললেই চলে। আমি ডাক্তার হয়েই বলছি, কয়েক ঘন্টার ভেতর এমন আরোগ্য ওষুধে সম্ভব নয়। তাহলে এটা কিসে সম্ভব হলো? হরিনারায়ণ এই প্রশ্নে একটু কেঁপে উঠলেন, কিন্তু নিজেকে সামলে কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে গেলেন। অলোকেশ বুঝতে পারল এর গভীরে এমন কোনো রহস্য আছে যা জমিদার প্রকাশ করতে ভয় পাচ্ছেন। সে ঠিক করল সে নিজেই এর অনুসন্ধান করবে। সন্ধ্যাবেলা জমিদার মশাইয়ের ছেলেকে দেখার জন্য তার ঘরের দিকে যাচ্ছিল অলোকেশ। নায়েব মশাইয়ের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ঘরের ভেতর থেকে ভেসে আসা জমিদার মশাইয়ের উত্তেজিত কণ্ঠ তার গতিরুদ্ধ করল। না 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 নায়েব মশাই, আমি আর পারছি না, আমি আর পারছি না। এই পাপ কাজ আমাকে অন্তর থেকে ছিঁড়ে খুঁড়ে দিচ্ছে। কিন্তু জমিদার মশাই, এছাড়া যে আর কোনো উপায়? ওই জায়গাটাতেই তো আক্ষেপ নায়েব মশাই, ওই জায়গাটাতেই আক্ষেপ। সাধারণ মানুষের কাছে, গ্রামের লোকের কাছে আমি হচ্ছি একজন প্রতাপশালী জমিদার, অথচ সত্যিটা হলো নিজের ছেলের কাছে আমি একজন অসহায় বাবা, বিধাতার কাছে তার হাতের পুতুল, আর নিজের বিবেকের কাছে একজন খুনি ছাড়া কিচ্ছু নই। খুনি? অলোকেশের শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। নিজের মনকে শক্ত করুন জমিদার মশাই। আজ রাতে যে আসল কাজ, আজ রাতেই যে মাকে ভোগ দিতে হবে, তাই নিজেকে শক্ত করুন। নায়েব মশাইয়ের শেষ কথাগুলো শুনে অলোকেশ ভাবল, তার মানে এখানে যা চলছে তা আদিম, বর্বর এবং ভয়ঙ্কর কোনো কর্মকাণ্ড। আজ রাতে আমায় একবার জঙ্গলে যেতেই হবে। ওই জঙ্গলে গিয়ে আমায় দেখতেই হবে কি সেই ভোগ, আর কার উদ্দেশ্যেই বা তা অর্পণ করা হচ্ছে। সেবার বৃষ্টির পর কেটে গেছে আরও 5টি বছর। বীরবাহুর রাজ্য শস্যে সম্পদে পরিপূর্ণ, প্রজাদের মুখে হাসি। রানী অলকার কোল আলো করে জন্মেছে এক ফুটফুটে রাজকুমার, নাম অগ্নিকেতু। রাজা বীরবাহুর আনন্দ আর ধরে না, কিন্তু প্রতি বছর অমাবস্যা তিথি যত এগিয়ে আসে তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কাঁপতে থাকে। সেই কালো পাথরটিকে ঘিরে এখন গজে উঠেছে এক ঘন জঙ্গল, কিন্তু কালের নিয়ম নয়, এই জঙ্গলের বৃদ্ধি অস্বাভাবিক দ্রুততার সাথেই ঘটেছে। যেন কোনো মন্ত্রবলের উৎপত্তি, যেন দেবী লোকচক্ষুর আড়ালেই থাকতে চান। ওই জঙ্গলেই সেই কালো পাথরের কাছে প্রতি বছর তিনি একটি সুস্থ সবল ষাঁড়কে বলি দিয়ে দেবীর ভোগ দেন। দেবীও শান্ত থাকেন, কিন্তু 6 বছরের মাথায় ঘটল এক মহাবিপত্তি। পূজার ঠিক আগের দিন সেই জটাজুটোধারী সন্ন্যাসী আবার রাজসভায় হাজির হলেন। তার চোখের দৃষ্টি আগের চেয়েও ভয়ঙ্কর। রাজন, প্রস্তুতি কেমন চলছে? আপনার আশীর্বাদে সব ভালোই চলছে ঋষিবর। এবারের ভোগও প্রস্তুত। বৃষের রক্ত। সন্ন্যাসী হঠাৎ আপনি থেকে তুমিতে উপনীত হলেন। তুমি কি মনে করেছো দেবী চিরকাল শিশুর খাদ্যে তুষ্ট থাকবেন? তিনি জেগে উঠেছেন রাজন, তার শক্তি বেড়েছে, তার ক্ষুধাও বেড়েছে। বীরবাহুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। আপনার কথার অর্থ কি প্রভু? অর্থ খুব সোজা রাজন। দেবী রক্তের শরীর, এবার পূর্ণ ভোগ চান। যে রক্তে প্রাণের স্পন্দন আছে, বুদ্ধির বিকাশ আছে, চেতনার ছাপ আছে। মানে?
তিনি এবার নর রক্ত চান রাজন? না, এ অসম্ভব। আমি নরবলি দিতে পারবো না, এ তো পাপ। পাপ? নিজের সন্তানের মুখ চেয়ে যে দেবতাকে তুমি জাগিয়েছিলে, আজ তার ক্ষুধা মেটাতে তোমার পাপ পুণ্যের বিচার মনে পড়ছে। বেশ, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু মনে রেখো, দেবী যদি তার ভোগ না পান রাজন, তাহলে তিনি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাই কেড়ে নেবেন। যে পুত্রের জন্য তোমার এত আয়োজন, সেই পুত্রকেই তিনি নিজের ভোগ বানিয়ে নেবেন। ওই শিশুর শরীরে রক্ত দিয়েই তিনি নিজের তৃষ্ণা মেটাবেন রাজন, মনে রেখো। রাজা বীরবাহুর পায়ের তলার মাটি যেন সরে গেল। তিনি সিংহাসনে বসে পড়লেন। একদিকে তার কর্তব্যজ্ঞান, আরেকদিকে তার একমাত্র সন্তান অগ্নিকেতু। তিনি কোন পথ বেছে নেবেন? তিনি বুঝতে পারছিলেন তিনি কোনো দেবীকে নন, এক রক্তলোলুপ পিশাচিকে জাগিয়ে তুলেছেন, যার ক্ষুধার কোনো শেষ নেই। ভয় পেও না রাজন, তোমার মুশকিল আমি কিঞ্চিত সহজ করে দিচ্ছি। প্রতি বছর গ্রাম থেকে নিরুদ্দিষ্ট তো কত লোকই হয়, পথিক, ভিখারি, এমন একজনকে ধরে আনো যার কোনো পরিচয় নেই, যার জন্য কেউ কাঁদবে না। দেবীর ভোগও হবে, আর তোমার রাজ্য আর রাজপুত্র উভয়ই সুরক্ষিত থাকবে। রাজা বীরবাহু চোখ বন্ধ করলেন। তার কানের ভেতর তখন তার 5 বছরের পুত্র অগ্নিকেতুর হাসির শব্দ আর সন্ন্যাসীর সেই ভয়ঙ্কর কথাগুলো ঘুরপাক খাচ্ছে। তিনি এক ভয়াবহ সিদ্ধান্তের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন। তিনি কি একজন নিষ্পাপ মানুষের রক্তে নিজের সন্তানের জীবন কিনবেন? সিদ্ধান্ত মানুষের জীবনের সবচেয়ে কঠিন শব্দ। একটি সিদ্ধান্তই নির্ধারণ করে দেয় ভবিষ্যতের উত্থান অথবা পতন। কিন্তু যখন সিদ্ধান্তের এক প্রান্তে থাকে নিজের অস্তিত্ব আর অন্য প্রান্তে থাকে অন্যের প্রাণ, তখন ধর্ম, পাপ, পুণ্য সব হয়ে যায় অর্থহীন। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা সেই হ্যাঁচড়ানো শব্দটা ক্রমশ এগিয়ে আসছে। ভেজা পাতার উপর দিয়ে কিছু একটা টেনে আনার মতন ছ্যাঁত আওয়াজ। অনেকরা পাথরের মতন দাঁড়িয়ে আছে, তাদের টর্চের আলো কাঁপছে। কি ওটা? অরুণের গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। সে অনেকের হাতটা খামচে ধরেছে। অনেকের সেই আগের আত্মবিশ্বাস আর নেই। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। চুপ, একদম চুপ, একটাও শব্দ করবি না। বিক্রম অসম্ভব স্নায়বিক উত্তেজনাতে ক্যামেরাটা সেদিকেই ধরে রেখেছে। তার সমস্ত মনোযোগ এখন ওই শব্দের দিকে। ওই শব্দ ওই শব্দ ও মানুষ হতে পারে না। মানুষের হাঁটার শব্দ এমন হয় না। শব্দটা এবার আরো কাছে। টর্চের আলোয় ওরা দেখতে পেল ঝোপের আড়াল থেকে প্রথমে বেরিয়ে এলো একটা ফ্যাকাশে লম্বাটে হাত, তারপর আর একটা। হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর বাঁকানো। তারপর বেরিয়ে এলো বাকি শরীরটা। পরনে ছেঁড়া নোংরা কাপড়, চামড়া জায়গায় জায়গায় খসে গিয়ে হাড় দেখা যাচ্ছে। মাথার একদিকে অস্বাভাবিকভাবে কাত হয়ে আছে আর দুটো চোখ কোটর থেকে বেরিয়ে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তাতে কোনো মনি নেই। সম্পূর্ণ সাদা, মুখ দিয়ে লালা গড়াচ্ছে। এটা যে একটা জীবন্ত লাশ। ওটা ওদের দিকেই তাকিয়ে আছে, কিন্তু দেখতে পাচ্ছে না। সম্ভবত যেন গন্ধ শুকে অবস্থান বোঝার চেষ্টা করছে। পালা! তার চিৎকারে বাকি দুজনেরও সম্বিত ফিরল। তিনজনে ছুটতে শুরু করলো। অরুণ ভয় এতটাই দিশেহারা হয়ে গেল যে সে জঙ্গলের আরো গভীরের দিকে ছুটে গেল। অনিক আর বিক্রম যেদিক থেকে এসেছিল সেদিকে দৌড়াতে লাগলো। সে অদ্ভুত জীবটা এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়ালো। তারপর অবিশ্বাস্য দ্রুততায় 4 হাত পায়ে ভর দিয়ে অরুণের পিছু নিল।
তার চলার ভঙ্গিটা হিংস্র নেকড়ের মতন দ্রুত এবং ভয়ঙ্কর হয়ে গেল। অরুণ, এদিকে আয়, এদিকে আয়। কিন্তু অরুণের কানে তখন কিছুই ঢুকছে না। দৌড়াতে দৌড়াতে অরুণ একটা গাছের শিকড়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল। সে ওঠার চেষ্টা করার আগেই জিপটা তার উপর ঝাঁপিয়ে পড়ল। অরুণ শুধু একবার আর্তনাদ করে উঠল। অনিক আর বিক্রম দৌড়ে জঙ্গলের বাইরে বেরিয়ে এলো, কিন্তু অরুণের সেই শেষ আর্তনাদটা তাদের কানে কাঁটার মতো বিঁধে রইল। দাদা, দাদা, অরুণ দা। অনিকের মুখ ভয়ে অপরাধ বোধে বিবর্ণ হয়ে গেল। সে জঙ্গলের দিকে তাকিয়ে দেখল ভেতরটা এখন নিষ্কালো অন্ধকার, আর কোনো শব্দ নেই, শুধু মৃত্যুর মতো শীতল নীরবতা। সে কি করবে বুঝতে পারছে না। পুলিশকে ফোন করবে, কি বলবে যে এক ভৌতিক জীব তার বন্ধুকে তুলে নিয়ে গেছে? ঠিক তখনই তার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বাবার নামটা ভাসছে। অনেক কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে উত্তেজিত হয়ে বলল, হ্যালো 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 বাবা, অরুণ, অরুণ আর নেই বাবা। কি? হ্যাঁ, তার মানে অনেক অনেক অরুণকে ভুলে যা বাবা, ভুলে যা। ভোগ বাকি আছে বাবা, ভোগ এখনো ভোগ বাকি আছে বাবা, বাকি আছে। ভুলে যা, ভুলে যা, ভুলে যা, অরুণকে ভুলে যা বাবা, ভুলে যা। সেই কারণেই পিছি এভাবে তা রক্ত তৃষ্ণা কাচ্ছে। তুই নিজের ফিরে আয় বাবা, এখনই হ্যালো বাবা, হ্যালো বাবা, হ্যাঁ তুমি, হ্যালো তুমি শুন। ফোনের লাইনটা কেটে গেল। কথাগুলো কেটে কেটে গেল। একটা কথা অনেকের কানে প্রতিধ্বনিত হতে থাকলো, ভোগ বাকি আছে। অনিক আর বিক্রম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অনিকের বাবা ফোনে এটা কি বললেন? লণ্ঠনটা নিভিয়ে একটা বিশাল গাছের আড়ালে গা ঢাকা দিল অলোকেশ। অমাবস্যার রাত, কিন্তু আকাশে কিছু তারা থাকায় একটা আবছা আলো রয়েছে। সে আলোয় সে দেখতে পেল জঙ্গলের সেই জায়গায়, সেই ফাঁকা জায়গায় জমিদার হরিনারায়ণ চৌধুরী আর তার 3 জন বিশ্বস্ত লোক দাঁড়িয়ে আছে। তাদের মাঝে মাটিতে পড়ে ছটফট করছে এক শীর্ণকায় ভিখারি। লোকটার হাত পা বাঁধা, মুখে কাপড় মোজা। অলোকেশের বুকের ভেতরটা ধক করে উঠল। হরিনারায়ণ চৌধুরী সেই কালো শিলাখণ্ডের সামনে গিয়ে হাত জোর করলেন। তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু ঠোঁট নড়ছে। তার সঙ্গে লোকগুলো ধরাধরি করে ভিখারিটাকে পাথরের সামনে নিয়ে এলো। জমিদার মশাই একটা ভয়াল খড়গ বের করলেন। অলোকেশ আর স্থির থাকতে পারল না। সে বিজ্ঞান মনস্ক মানুষ, চোখের সামনেই বর্বরতা সে মেনে নিতে পারছে না। সে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলল, থামুন, কি করছেন আপনারা? একটা নিরীহ মানুষকে খুন করতে চলেছেন। তার চিৎকারে সবাই চমকে উঠল। জমিদার আর তার লোকেরা এমনভাবে তার দিকে তাকালো যেন তারা ভূত দেখছে। ডাক্তারবাবু, আপনি আপনি এখানে কি করছেন? চলে যান, চলে যান এখান থেকে, চলে যান, এখনই চলে যান আপনি। না, আমি একজন ডাক্তার। আমার চোখের সামনে একটা প্রাণ চলে যাবে আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এ হতে পারে না। ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। ডাক্তারবাবু, আপনি এর মধ্যে ঢুকবেন না। এটা আমাদের গ্রামের ব্যাপার। মায়ের ভোগ দিতেই হবে, নাহলে জমিদার বাড়ির বংশ নির্বংশ হয়ে যাবে। কিসের মা? একটা পাথর আপনাদের মা হয়ে গেল, আর তার জন্য মানুষ বলি দিতে হবে? এটা পাপ, ঘোরতর পাপ। পাপ পুণ্য আমি বুঝি না ডাক্তার, বুঝি না আমি পাপ পুণ্য। আমি শুধু আমার ছেলের জীবন বুঝি। আমি শুধু আমার ছেলের জীবন বুঝি। মা ওকে বাঁচিয়েছে, আর তার বদলে
তার বদলে মা ভোগ চেয়েছে, ভোগ। আমি না দিয়ে পারি না, আমি না দিয়ে পারি না। আপনার ছেলের চিকিৎসা চলছে জমিদার মশাই। ও ম্যালেরিয়ায় ভুগছে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে উঠবে। এসব উন্মত্ততা বন্ধ করুন। না, আমার ছেলের বাঁচার আশা ছিল না, কিন্তু কাল রাতে মানত করার পরেই ও চোখ মেলেছে মায়ের দয়াতেই। তাদের এই বাদানুবাদের মাঝে ঘটল ঘটনাটা। বাঁধা অবস্থাতেই ভিখারিটা গড়াতে গড়াতে কোনো রকমে শিলাখণ্ডটাকে ছুঁয়ে ফেলেছিল। আর যেই না তার শরীর পাথরের সংস্পর্শে এলো, একটা অদ্ভুত ঘটনা ঘটল। পাথরটা থেকে অল্প ধোঁয়া বেরোতে শুরু করলো, আর ভিখারিটা হঠাৎ খিঁচুনি দিয়ে বেঁকে যেতে লাগলো। তার চোখ দুটো সাদা হয়ে গেল, মুখ দিয়ে গেঁজলা বেরোতে থাকলো, আর কয়েক মুহূর্তের মধ্যেই তার শরীরটা স্থির হয়ে গেল, নিথর। সবাই ভয় পিছিয়ে গেল। অলোকেশ দৌড়ে গিয়ে লোকটার নাড়ি পরীক্ষা করল। স্পন্দন নেই, হৃৎপিণ্ড থেমে গেছে, লোকটা মারা গেছে। কিন্তু কিভাবে? কোনো আঘাতের চিহ্ন নেই, কিচ্ছু না। কিন্তু অদ্ভুত বিষয় হলো, শুধু পাথরটা ছোঁয়ার ফলেই তার মৃত্যু হয়েছে। অলোকেশের মাথা কাজ করা বন্ধ করে দিল। এটা কি করে সম্ভব? বিজ্ঞানের কোন সূত্রে এর ব্যাখ্যা মিলবে? মা নিজেই ভোগ নিয়ে নিলেন, মা রুষ্ট হয়েছেন। ডাক্তারবাবু, আপনি মায়ের কাজে বাধা দিয়েছেন। আপনার অমঙ্গল হবে, আমার গ্রামের অমঙ্গল হবে। অলোকেশ তখনও সে মৃতদেহের পাশে বসে আছে। তার যুক্তিবাদী মন এক অবিশ্বাস্য, অলৌকিক, ভয়ঙ্কর বাস্তবতার সামনে এসে সম্পূর্ণ পরাজিত হয়ে গেছে। রাজা বীরবাহু চোখ খুললেন। তার চোখ দুটো রক্তের মতো লাল। সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে তিনি সেনাপতিকে আদেশ দিলেন, সেনাপতি, রাজ্যের উত্তর সীমানায় যাও। সেখানে নিশ্চয়ই কোনো পরিচয়হীন পথিক বা আশ্রয়হীন ভিখারি খুঁজে পাবে। তাকে ধরে নিয়ে এসো, কিন্তু মনে রাখবে তার পরিচয় যেন কেউ না জানে, আর তাকে যেন কেউ চিনতে না পারে। যথাজ্ঞা মহারাজ। অমাবস্যার রাতে সেই কালো পাথরকে ঘিরে আবার পুজোর আয়োজন হলো। কিন্তু এবার পরিবেশটা ভিন্ন। দেখতে দেখতেই জঙ্গলটা যেন অসম্ভব রকমের ঘন হয়ে উঠেছে। আর তাছাড়াও আগের বারের মতন কোনো আশা বা উত্তেজনা এবারে নেই। আছে শুধু এক জমজমাট বাঁধা ভয় আর অপরাধবোধ। রাজা বীরবাহু দাঁড়িয়ে আছেন, তার পাশে রানী অলোকা। তার মুখ কাগজের মতো সাদা। একটু দূরে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় কাঁপছে এক মধ্যবয়স্ক লোক। লোকটা ভিনদেশী বণিক, ভুল পথে এই রাজ্যে এসে পড়েছিল। সন্ন্যাসী রাজার হাতে একটা চকচকে খড়গ তুলে দিয়ে বললেন, রাজন, দেবীর ভোগ তার সামনে, স্বহস্তে তাকে উৎসর্গ করে নিজের পুত্র আর রাজ্যের কল্যাণ নিশ্চিত করুন। বীরবাহু কাঁপা কাঁপা হাতে খড়গটা নিলেন। তিনি একবার তার পুত্রের ঘুমন্ত মুখের কথা ভাবলেন, আর একবার এই নিরপরাধ লোকটার ভয়ার্ত চোখের দিকে তাকালেন। তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। রানী অলোকা সহ্য করতে না পেরে বললেন, না মহারাজ, না, এ পাপ আপনি করবেন না। এর ফল কিন্তু ভালো হবে না। আমরা না হয় সন্তানহীন হয়েই থাকবো, কিন্তু কিন্তু এই পাপের ভাগীদার হবেন না মহারাজ, হবেন না। চুপ করো নারী, রাজধর্ম বড় কঠিন। আজ যদি রাজন দুর্বল হন, তাহলে কাল এই রাজ্যের মাটি আবার বন্ধা হয়ে যাবে। তোমার সন্তান শ্মশানে পুড়ে ছাই হয়ে যাবে। এই কথা শোনার পর বীরবাহুর সমস্ত দ্বিধা কেটে গেল। তিনি খড়গটা তুলে ধরলেন। লোকটা ভয় চিৎকার করে উঠল, এক কোপে ওর মুন্ডচ্ছেদ করো রাজন। রক্ত যেন সরাসরি মায়ের পায়ে গিয়ে পড়ে। জয় মা। একটা অসম্পূর্ণ আর্তনাদ করে লোকটার মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেল।
ভেনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ল কালো শিলাখণ্ডের উপর। আর তারপরেই শুরু হলো সেই তাণ্ডব। আগের বারের চেয়ে 100 গুণ বেশি জোরে মাটি কেঁপে উঠল। শিলাখণ্ডটা শুধু রক্ত শুষেই নিল না, বরং তার ভেতর থেকে একটা শাঁ শাঁ শব্দ বেরিয়ে আসতে লাগলো, যেন হাজার হাজার ক্ষুধার্ত আত্মা একসাথে চিৎকার করছে। জঙ্গলের পশু পাখিরা ভয়ে আর্তনাদ করে উঠল। রাজা রানী ভয়ে মাটিতে বসে পড়লেন। দেখেছো রাজন, দেখেছো মায়ের শক্তি। তিনি প্রসন্ন হয়েছেন, তিনি নররক্তে প্রসন্ন হয়েছেন। তোমার রাজ্য এখন সুরক্ষিত, তোমার পুত্র এখন সুরক্ষিত। বীরবাহু তখন মাটিতে পড়ে থাকা খণ্ডিত দেহটার দিকে তাকিয়ে কাঁপছেন। তিনি বুঝতে পারছেন তিনি তার রাজ্য বা পুত্রকে সুরক্ষিত করেননি, তিনি নিজের আত্মাকে এক অনন্ত নরকের দরজায় উৎসর্গ করে এসেছেন। তিনি এক রক্ত পিশাচীর সঙ্গে এক অলঙ্ঘনীয় চুক্তি করে ফেলেছেন, যার শর্ত একটাই, রক্ত, কেবল রক্ত। কিছু সত্য মিথ্যের চেয়েও ভয়ঙ্কর, কিছু ইতিহাস পাথরের তলায় চাপা পড়ে থাকে না, বরং রক্তের ধারায় প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলে। গাড়ির হেডলাইটের আলোয় কাঁচা রাস্তাটা ফ্যাকাশে দেখাচ্ছে। অনেক স্টিয়ারিং ধরে বসে আছে, কিন্তু তার হাত রীতিমতো কাঁপছে। বিক্রম পাশের সিটে গুটিসুটি মেরে বসে আছে, তার চোখ দুটো বন্ধ। অরুণের শেষ আর্তনাদটা এখনো গাড়ির ভেতরে নিস্তব্ধতাকে চিরে দিচ্ছে। আমরা পুলিশকে কিছুই বলতে পারবো না। কি বলবো? আমরা একটা জীবন্ত লাশ আমাদের বন্ধুকে তুলে নিয়ে গেছে। ওরা আমাদের পাগল ভাববে দাদা। অনেক কোনো উত্তর দিল না। তার কানে তখনও বাবার বলা কথাগুলো বাজছে। অরুণকে ভুলে যা, ভোগের সময় হয়ে গেছে তো। তার মানে বাবা সবটা জানেন, কিন্তু কিভাবে? দাদা সামনে! অনেক সজোরে ব্রেক কষল। গাড়ির আলোয় সে দেখল রাস্তার ঠিক মাঝখানে একজন দাঁড়িয়ে আছে, পরনে ময়লা সাদা শাড়ি, এক মাথা উস্কো খুস্কো চুল, একজন বৃদ্ধা। সে এক দৃষ্টে ওদের গাড়ির দিকে তাকিয়ে আছে। এই গভীর রাতে এই জনশূন্য রাস্তায় একজন বৃদ্ধা। কে? কেউ নেই। বৃদ্ধা ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে আসতে লাগলেন। তার হাঁটার ভঙ্গিটা অদ্ভুত রকমের, কেমন যেন হেলে দুলে হাঁটছেন তিনি। কাছে আসতে অনেক দেখল বৃদ্ধার পরনে ময়লা সাদা শাড়ি, দুধ সাদা চুলগুলো অবিন্যস্ত, এলোমেলো, চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল। গাড়ি ঘোরাও দাদা, এক্ষুনি! অনেক গাড়িটা রিভার্স নেওয়ার চেষ্টা করার আগেই বৃদ্ধা গাড়ির জানলার পাশে এসে দাঁড়ালো। সে কাঁচের উপর তার শীর্ণ লম্বা আঙুল দিয়ে টোকা মারল। শব্দটা শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বইয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। অনেকের মনে পড়ে গেল তার বাবার কথাগুলো। তার বাবাও বলেছিলেন ভোগ বাকি আছে, কিন্তু অনেকের কাছে শেষের কথাগুলো নতুন। বংশের রক্ত চাই, চুক্তি ভাঙলে চলবে না। কিসের চুক্তি? কোন বংশ? দাদা দাদা! হঠাৎ বিক্রমের চিৎকারে তার ঘোর ভাঙল। আরে কি হলো? এভাবে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করালে কেন? আর জানলার দিকে তাকিয়েই বা এমনভাবে কি দেখছো? অনেকের কানে বিক্রমের কথাগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। সবকিছু গুলিয়ে যাচ্ছিল তার। বাস্তব আর অবাস্তবের মাঝের পার্থক্যটা যেন তার কাছে এক ভ্রান্তিতে পরিণত হলো। তার মানে আমি এতক্ষণ বুড়িটাকে কল্পনায় দেখছিলাম। কল্পনা কি এত বাস্তবের মতন হয়? কি হলো অনেকদা? এমন চুপ করে গেলে কেন?
আবার বিক্রমের গলার স্বরে সম্বিত ফিরে পেল অনিক। সে ভয় জমে যাচ্ছে। অনিক হঠাৎ তার পকেটে হাত ঢুকিয়ে মোবাইল ফোনটা বের করলো, ডায়াল করলো রিসিভড কলের লাস্ট নাম্বারটায়। বাবা, তুমি তুমি কি করে জানলে সব কথা? কিসের ভোগ বাকি আছে? আর ওই বৃদ্ধাটাই বাকি? কিসের চুক্তির কথা বলছিল সে? ফোনের ওপাশ থেকে তার বাবার ভয়ার্ত গলার আওয়াজ পাওয়া গেল। বৃদ্ধা? হ্যাঁ অনেক, তুই তুই সত্যি ওই বৃদ্ধাকে দেখেছিস? আরে হ্যাঁ, দেখেছি। আরে বানিয়ে বলতে যাবো কেন সব কথা? তুই তুই বাড়ি আয় আগে অনেক, আমি আমি সব বলছি, বাড়ি আয়। না না, বাড়ি নয়, তুমি আমাকে এখনই সত্যিটা বলবে। অনেক, আমার আমার কথা শোন। না, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। টেল মি দ্য ট্রুথ রাইট নাও। বেশ, শোন শোন বাবা, আমাদের বংশের উপর এক ভয়ঙ্কর অভিশাপ আছে। হ্যাঁ, এই অভিশাপ এর শুরু হয়েছিল তোর প্রপিতামহ। নিজের ঘরে বসে লণ্ঠনের আলোয় খসখস করে কিছু লিখে চলেছে অলোকেশ। তার মুখ ফ্যাকাশে, হাত কাঁপছে। চোখের সামনে ভিখারিটার সেই ভয়ঙ্কর মৃত্যু সে কিছুতেই ভুলতে পারছে না। একটা খুন, অথচ এর কোনো প্রমাণ নেই। সে ডায়েরির পাতায় লিখল, তারিখ 22 অক্টোবর 1912। আজ আমি যা দেখলাম তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন। ওই শিলাখণ্ড, ওটা জীবন্ত, ওটা প্রাণ শুষে নেয়। জমিদার হরিনারায়ণ চৌধুরী কেবল একজন দুর্বল পিতা নন, তিনি এক ভয়ঙ্কর প্রথার দাস। আজ তার সাথে কথা বলার পর জানলাম তারও ভয়াবহ। এই প্রথা নাকি 1000 বছরের পুরনো। প্রথম শুরু করেছিলেন তাদের কোনো এক পূর্বপুরুষ রাজা বীরবাহু। দেবীকে তুষ্ট করে তিনি রাজ্য রক্ষার পুত্র লাভ করেছিলেন, কিন্তু দেবীকে তুষ্ট করার শর্ত ছিল রক্ত। প্রথমে পশু রক্ত, তারপর নর রক্ত। সেদিন জমিদার জানালেন, আমাদের পরিবারে একটা অলিখিত নিয়ম আছে। ভোগ হিসেবে গ্রামের বাইরের কাউকে উৎসর্গ করতে হবে, আর যদি কখনো তা না করা যায় তবে দেবী আমাদের বংশের রক্ত নিয়ে নিজের ক্ষুধা মেটাবেন। তিনি রুষ্ট হলে বংশের কনিষ্ঠ সন্তানের ওপর প্রথম কোপ পড়বে। আমার ভয় আমার ছেলেকে নিয়ে আমার ভয়। তাই না চাইতেও এই পাপ করতে আমি বাধ্য ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে। কি মনে হচ্ছে আপনার? আমি লক্ষ্য করেছিলাম শেষের কথাটা বলার সময় জমিদার মশাইয়ের চোখে এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠেছিল, যেন তিনি এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটা পথ খুঁজে পেয়েছেন। তিনি কেমন অদ্ভুত লোলুপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। আমারও প্রশ্নটা করার সময় কোনো এক অজানা আশঙ্কায় গলাটা কেঁপে গেল, আর আমার কাঁপা গলার স্বর চাপা পড়ে গেল ওনার বজ্র কঠিন গলার শব্দে। ডাক্তার, এই পাপ থেকে মুক্তির উপায় আজ নিজে থেকে আমার সামনে উপস্থিত হয়েছে। কি সেই উপায়? আপনি ডাক্তারবাবু, আপনি সেই উপায়। রাজা বীরবাহু তার মহলে অস্থিরভাবে পায়চারি করছেন। নরবলি দেওয়ার পর 1 বছর কেটে গেছে। রাজ্যে শান্তি ফিরেছে, কিন্তু রাজার মনে শান্তি নেই। সেই রাতের দৃশ্য, সেই আর্তনাদ, সেই রক্তের স্রোত, তিনি কিছুই ভুলতে পারছিলেন না। রানী অলকা তার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছেন। সন্ন্যাসী আজ আবার রাজসভায় এসেছেন। তার মুখে আবারও এক ক্রূর হাসি। রাজু, তুমি এত চিন্তিত কেন? দেবী তো প্রসন্ন, তোমার রাজ্য সুরক্ষিত, তোমার পুত্রও ভালো আছে। কিন্তু কতদিন ঋষিবর, কতদিন আমাকে এই পাপের বোঝা বইতে হবে? এর থেকে কি কোনো মুক্তি নেই? মুক্তি? তুমি মুক্তি চাও?
যে দেবীকে তুমি জাগিয়েছ সে ঘুমোতে জানে না রাজন। সে শুধু ভোগ চেনে, ভোগ। তুমি তার সাথে এক অলঙ্ঘনীয় চুক্তি করেছ। তোমার বংশের রক্ত দিয়ে এই চুক্তি বাঁধা। আমার বংশের রক্ত? হ্যাঁ রাজন, যতদিন তোমার বংশধরেরা তাকে বাইরের লোকের রক্ত দিয়ে ভোগ দেবে ততদিন তিনি শান্ত থাকবেন। কিন্তু যদি তারা কখনো ব্যর্থ হয় বা এই চুক্তি ভাঙার চেষ্টা করে তবে দেবীর নিজের অধিকার প্রতিষ্ঠা করবেন। তিনি তখন তোমার বংশের রক্ত চাইবেন। বংশের কনিষ্ঠ পুত্র কিংবা কন্যার রক্তেই তিনি নিজের ক্ষুধা মেটাবেন। এই শৃঙ্খল থেকে কোনো মুক্তি নেই রাজন। তাহলে আমার বংশধরদেরও এই পাপ বয়ে বেড়াতে হবে? আমার কি ভুল ছিল ঋষিবর? আমি তো শুধু আমার প্রজাদের মঙ্গল কামনা করেছিলাম, আমার বংশের প্রদীপ চেয়েছিলাম। তাহলে কেন আমাকে এই পাপের ভাগীদার হতে হলো? কেন? নিয়তি রাজন, নিয়তি। তবে আমি তোমাকে একটা উপায় বলতে পারি। যদি কখনো তোমার বংশ এই প্রথা আর চালাতে না পারে, যদি মুক্তির পথ খোঁজে, তবে তাদের দেবীর ক্ষুধা দৃষ্টি অন্য কোথাও চালনা করতে হবে। অন্য কোথাও? অর্থাৎ? আমি অবাক বিস্ময়ে জমিদার বাবুর দিকে তাকিয়েছিলাম। আমি কি করে এই অভিশাপের মুক্তির উপায় হতে পারি? হ্যাঁ, তুমি ডাক্তার, তুমি। আমাদের বংশে কথিত আছে ডাক্তার, এই অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় হলো দেবীর ক্ষুধা দৃষ্টি চালনা করতে হবে অন্য কারোর উপর। কিন্তু সে বড় শক্ত কাজ সেটা, যে কারণে যুগের পর যুগ ধরে আমাদের এই বংশ ওই অভিশাপের বোঝা বয়ে এসেছে। কিন্তু আজ আপনি আমার সমস্ত মুশকিল নিজের অজান্তেই আসান করলেন। হেয়ালি ছেড়ে আসল কথাটা বলুন জমিদার বাবু। আমার তখন ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে এসেছিল। বেশ উঁচু স্বরেই কথাগুলো বলেছিলাম। জমিদার মশাইয়ের চোখ চিকচিক করে উঠল। যে তান্ত্রিক গুরু রাজা বীরবাহুকে দিয়ে এই বলির প্রথা শুরু করিয়েছিলেন, তিনি এই অভিশাপের মুক্তির পথ বাতলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন দেবীর ক্ষুধা দৃষ্টি অন্য কোনো মানুষের প্রতি আকৃষ্ট করতে পারলেই মিলবে মুক্তি। কিন্তু তার শর্ত হলো সেই ব্যক্তিকে দেবীর ভোগের পথে বাধা হয়ে দাঁড়াতে হবে, তাও আবার স্বইচ্ছায়। আর এরকম কোনো ব্যক্তির সন্ধান মিললে তাকে দেবীর কাছে চিনিয়ে দিতে হবে। আমি তখন যার পর নাই অবাক হয়ে গিয়েছিলাম। অস্ফুটে বলেছিলাম, তার মানে কি সেই ব্যক্তি আমি? হ্যাঁ, আমি তো বাধা দিয়েছিলাম দেবীর ভোগে। বিজ্ঞান আর যুক্তির বেড়াজাল ভেঙে আমার মস্তিষ্ক ডুব দিয়েছিল তখন এক অলৌকিক বিশ্বাসের সাগরে। অথচ আমার যুক্তিবাদী মন তখন মাত্রাতিরিক্ত কৌতূহলী হয়ে উঠেছিল। কিন্তু চিনিয়ে দেওয়ার ব্যাপারটা, আমার কথা শেষ হওয়ার আগেই জমিদারের হাতের খড়গোটা একটা বিদ্যুৎ ঝলকের মতন আমার হাতের তালুর উপর দিয়ে খেলে গিয়েছিল। ফিনকি দিয়ে বেরিয়ে এসেছিল আমার শরীরের উষ্ণ আর তাজা রক্ত। আর সঙ্গে সঙ্গে অসম্ভব ক্ষিপ্রতায় জমিদার মশাই আমার হাতের তালুটা চেপে ধরেছিলেন ওই কালো পাথরের উপর। সঙ্গে সঙ্গে আকাশে খেলে গিয়েছিল বিদ্যুৎ শিখা, গর্জে উঠেছিল চরাচর। আর সেই গুরুগম্ভীর বজ্রপাতের সঙ্গেই পাথরের গা থেকে বেরিয়ে এসেছিল কুণ্ডুলি পাকানো কালো ধোঁয়া, আর প্রবেশ করেছিল আমার হাতের তালুর কাটা অংশে। সঙ্গে সঙ্গে আমার শরীরে বিদ্যুৎ খেলে গিয়েছিল। দুই হাত দুই প্রান্তে মেলে বিদ্যুৎ ঝলকে ফালা ফালা হয়ে যাওয়া আকাশের দিকে মুখ তুলে আমি এক জান্তব আর্তনাদ করে উঠেছিলাম। কিন্তু এক মুহূর্ত মাত্র, তারপরেই সব শান্ত। হাতের দিকে চোখ পড়তেই দেখেছিলাম সেই ক্ষতস্থান ভরাট হয়ে গেছে অলৌকিক কোনো উপায়ে। হঠাৎই মনের মধ্যে অনুভব করেছিলাম এক শতাব্দী প্রাচীন ভয়।
অট্টহাস্যে হেসে উঠেছিলেন জমিদার মশাই। আজ আমরা মুক্ত, আজ আমরা মুক্ত। আমার এই বংশ মুক্ত হলো এই পাপের বোঝা থেকে। দেখলে দেখলে ডাক্তার, দেখলে দেখলে দেবী চিনে নিলেন তোমাকে, দেখলে দেখলে কেমন ভাবে চিনলেন, দেখলে তো? এবার থেকে দেবীর ভোগ যোগান দেওয়ার দায়িত্ব তোমার উপর বর্তালো, তোমার উপর, ডাক্তার অলোকেশ চৌধুরী। রক্তের ঋণ কেবল শোধ হয় রক্ত দিয়েই। কিছু চুক্তি লেখা হয় আত্মার সাথে, যা বাহিত হয় প্রজন্মের পর প্রজন্ম ধরে। তোর তোর প্রপিতামহ অলোকেশ চৌধুরীর হাত ধরে। অনেকের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে অন্ধবিশ্বাস, যে কুসংস্কারকে সে এতদিন পণ্য হিসেবে বিক্রি করে এসেছে নেট দুনিয়ায়, তাই কিনা এখন তার বংশের অমোঘ নিয়তি রূপে তার সামনে এসে দাঁড়ালো। কিন্তু বাবা, এইসব তো কোনো কিছুই তোমরা আমাকে বলোনি। আর তার থেকেও বড় প্রশ্ন, এই ভোগ দিতেও তো আমি তোমাদের কখনো দেখিনি, না এই গ্রামের জঙ্গল বা এই গ্রামের নাম তোমাদের মুখে শুনেছি। তোকে তোকে আমরা কোনোদিন জানতে দিইনি। ভেবেছিলাম এই পাপের ছায়া তোর উপর কিছুতেই পড়তে দেব না। হ্যাঁ রে, ভেবেছিলাম তোর ঠাকুরদার ডায়েরিতে লেখা নিয়ম অনুযায়ী আমিও এই অভিশাপ পাস অন করে দেব। না পারলে শেষমেশ দ্বিতীয় উপায়টাই। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার দুর্ভাগ্য, আমি কোনো কাজেই সফল হলাম না। শেষ ভোগের সময় চলে গেছে প্রায় 1 মাস। 1 মাস ধরে দেবী অভুক্ত রয়েছেন, অথচ আমি তার জন্য ভোগ জোগাড় করতে পারলাম না। আর সেই কারণেই হয়তো আজ দেবী তোকে স্বপ্নে দেখা দিয়েছিল। তাকে ভোগ দিতে না পারলে তিনি যে তোকেই। না বাবা, এই পাপ তুমি আর করতে পারবে না। আর দ্বিতীয় উপায়ের কথা কি বলছিলে? ও কিছু না বাবা, ও কিছু না। কিছু না হলে তোমার গলার স্বরটা কাঁপছে কেন বাবা? দয়া করে আমার কাছে আর কিছু লুকিও না, সবটা খুলে বলো বাবা আমাকে, প্লিজ। ঠাকুরদা তার ডায়েরিতে লিখেছেন। কণ্ঠস্বর জড়িয়ে এলো ভদ্রলোকের। অনেক বিধ্বস্ত পায়ে হেঁটে চলেছে সে আধার গেরিয়ার সেই জঙ্গলের দিকে। একে একে তার চোখের সামনে ভিড় করে এলো অগুন্তি স্মৃতির ক্যানভাস। তার চোখের সামনের পৃথিবীটা যেন ধূসর হয়ে গিয়ে তার জায়গায় ফুটে উঠল কয়েকটা রঙিন স্মৃতির ছবি। 15 বছর বয়স তার। জন্মদিনের কেক কাটা হচ্ছে, সবাই ভীষণ খুশি। তার বাবা তার জন্য নিয়ে এসেছেন একটা বড় সাইজের গিফট বক্স। বাবাকে আনন্দে জড়িয়ে ধরল সে। 17 বছরে মায়ের কাছে ধরা পড়েছিল বাড়ির ছাদে প্রথম সিগারেট খেতে গিয়ে। কলেজে গিয়ে প্রথম দিনেই লাভ অ্যাট ফার্স্ট সাইট। নাম সোনালি, তার প্রথম প্রেম। হঠাৎ সেই রঙিন স্মৃতির ক্যানভাসগুলো কোথায় মিলিয়ে গেল। তার জায়গায় ফুটে উঠল অসহায় বাবা আর মায়ের মুখটা। শেষ দেখাটাও করতে পারল না সে। তাদের বলতে পারল না সে তাদের ঠিক কতটা ভালোবাসে। হাঁটতে হাঁটতে অনেক চোখ বন্ধ করলো। সে জানে তাকে কি করতে হবে, আর জানে বলেই সে বিক্রমকে বাড়ি ফিরে যেতে বলে একাই হাঁটতে শুরু করেছিল। সে এই জীবন চায় না যার জন্য অগুন্তি নিষ্পাপ মানুষ নিজের প্রাণ হারিয়েছে। সজ্ঞানে সে এই কাজে কখনোই সম্মতি দিতে পারে না। অনেক উচ্চাবিলাসী হলেও স্বার্থপর নয়। ভোরের প্রথম আলো ফোটার আগেই অনেক যখন জঙ্গলে পা রাখল, তখনই জঙ্গলের গভীরে শুরু হলো এক পৈশাচিক আস্ফালন। মা দেখছ, ও এসে গেছে। এবার তুমি মুক্তি পাবে মা। এই কারাগার থেকে তুমি মুক্তি পাবে মা। ওরে হতচ্ছাড়া,
বৃথা স্খলন ছেড়ে যে জন্য তোকে অমরত্বের বরদান করেছিলাম সেই কাজ কর। ওর পূর্ব জন্মের স্মৃতি ফিরে আসার আগেই খতম কর ওকে। ওর রক্তের ভোগ চাই আমার। তুমি নিশ্চিত থাকো মা, তুমি যেভাবে ওর প্রপিতামহকে বশীভূত করে তার আত্মাকে আচ্ছন্ন করে তাকে দিয়ে বিভ্রান্তকর নির্দেশিকা লিখে নিয়েছিলে, তাতে এই বংশের কারো ক্ষমতা নেই এই ছেলের জন্মের আসল উদ্দেশ্য তারা উপলব্ধ করে। তোমার উপর করা অবিচারের শাস্তি ওই আত্মা আজ পাবেই। কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল জঙ্গলের গাছপালায়, কিন্তু তা কোনো সাধারণ মানুষের কর্ণগোচর হবার কথা নয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে জঙ্গলের মুখে দাঁড়িয়ে থাকা অনেকের শরীর দিয়ে বয়ে গেল এক হিম শীতল স্রোত। কোথা থেকে দেহে আসা এক কনকনে ঠান্ডা হাওয়া যেন ফিসফিস করে ওই কথাগুলো সরাসরি পৌঁছে দিল তার কানের রাস্তায়, তার মগজের গভীরে। মুহূর্তে অনেকের গায়ের রোম খাঁড়া হয়ে গেল, মাথাটা ঘুরে উঠল, চোখের সামনের চেনা জঙ্গলটা হঠাৎই দুলতে শুরু করলো। গাছের পাতাগুলো সরসর শব্দ আর ঝিঁঝি পোকার ডাক মিলেমিশে এক অদ্ভুত মন্ত্রধ্বনিতে রূপান্তরিত হচ্ছিল। মাটি পায়ের তলা থেকে সরে যাচ্ছে, চারপাশের অন্ধকার আর নিছক অন্ধকার নেই, তা যেন এক জীবন্ত ঘূর্ণায়মান সত্তা যা তাকে টেনে নিচ্ছে এক অতল গহ্বরের দিকে। অনেক চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। তার চোখের সামনে আধার গেরিয়ার জঙ্গলটা গলে যেতে লাগলো। গাছপালা, মাটি, অন্ধকার সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেল এক তীব্র আলোক রশ্মিতে। অনেকের চেতনা হারিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সে নিজেকে আবিষ্কার করল এক সম্পূর্ণ ভিন্ন সময়, ভিন্ন এক শরীরে। অনন্ত নীল আকাশের নিচে এক বিস্তীর্ণ প্রান্তর। বাতাস রক্তের আষ্টে গন্ধে ভারী, মাটি তাজা রক্তে ভেজা, চরাচর জুড়ে ধ্বংসের চিহ্ন। সেই ধ্বংসলীলার মাঝে পর্বত প্রমাণ এক ঋষি দাঁড়িয়ে আছেন। তার দীর্ঘ জটা কাঁধ ছাড়িয়ে নেমে গেছে, চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড, পরনে বাঘছাল, হাতে ত্রিশূল, শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে এক দিব্য তেজ। অনেক বুঝতে পারল সে দর্শক নয়, সে নিজেই ওই ঋষি। এই শরীর, এই শক্তি, এই ক্রোধ সবই তার, এ তার পূর্বজন্মের স্মৃতি। আজ তার সামনে দাঁড়িয়েছিল সেই ভয়ঙ্কর সত্তা, এক বৃদ্ধা শরীর। বৃদ্ধার পরনে ময়লা সাদা শাড়ি, দুধ সাদা, চুলগুলো অবিন্যস্ত, চোখ দুটো অস্বাভাবিক রকমের সাদা, সেখানে কোনো মণি নেই। এ তো সেই বৃদ্ধা রাতের বেলা তার কাছে যে ভোগ চেয়েছিল। তার অট্টহাসিতে তখন যেন ব্রহ্মাণ্ড কেঁপে উঠছে। ত্বক মিশকালো, চোখ দুটো থেকে ঠিকরে পড়ছে অনন্ত ক্ষুধা আর জিঘাংসা। সেই রক্তেশ্বরী তার আদিম অদম্য রূপে। আমায় শেষ করবে তুমি আর্যভট্ট? আমি অমর, তপস্যা দিয়ে স্বয়ং ব্রহ্মাকে তুষ্ট করেছি আমি। তোমার সাধ্য নেই আমায় শেষ করার। রক্তেশ্বরী, শেষ তোকে করা যায় না জানি, কিন্তু তোর অতৃপ্ত ক্ষুধাকে অনন্তকালের জন্য ঘুম পাড়িয়ে রাখা যায়। তুই ধরিত্রীর অভিশাপ, রক্তলোলুপ পিশাচী, তোর স্থান ওই মাটির গভীরে। ওং ক্রিং শ্মশানবাসিনী রুধিরা প্রিয়া মহাভৈরবী তব শক্তি সম্বামি মম রক্তেন তান বদনামি যুগে যুগে অনন্তকালে নিদ্রায়ঙ্গুচ্চ স্বাহা। এই কথা বলেই ঋষি আর্যভট্ট এক ভয়ঙ্কর মন্ত্রোচ্চারণ করতে শুরু করলেন। তার শরীর থেকে এক তীব্র জ্যোতি বেরিয়ে আসতে লাগলো। তিনি তার ত্রিশূল দিয়ে নিজের বক্ষ বিদীর্ণ করলেন।
ভেনকি দিয়ে বেরিয়ে আসা উষ্ণ রক্ত তিনি আহুতি দিলেন তার সামনের বিশাল এক কালো শিলাখণ্ডের ওপর। এ তো আত্মাহুতি, নিজেকে উৎসর্গ করে পিশাচিকে বন্দী করার এক ভয়ঙ্কর প্রক্রিয়া। না আর্যভট্ট, এ তুমি কি করলে? আমি ফিরবো, আমি ফিরে আসবো আরো শক্তিশালী হয়ে, আরো বেশি ক্ষুধা নিয়ে আমি ফিরে আসবো। তোমার এই স্বাদের মানব জাতিকে আমি আমার ভোগ বানাবো। তবে শোন রে রক্তেশ্বরী, আমিও প্রতিজ্ঞা করছি, যতবার তুই এই ধরিত্রীর বুকে ফিরে আসবি, যতবার তুই রক্তের তৃষ্ণায় জাগ্রত হবি, ঠিক ততবার আমি এই কালো পাথরেই বন্দি করতে আবার জন্ম নেব। এই আমার প্রতিজ্ঞা। তার শেষ কথাগুলো মিলিয়ে যাওয়ার আগেই রক্তেশ্বরীর সমগ্র সত্তাটা একটা কালো ধোঁয়ার কুণ্ডলী হয়ে সেই শিলাখণ্ডের ভেতরে বন্দী হয়ে গেল। ঋষি আর্যভট্টের প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ল মাটিতে, আর সেখানে শুরু হলো এক মহাপ্রলয়। মাটি অস্থির হয়ে উঠল, পশু পাখির আর্তনাদে ভরে উঠল চরাচর। ফাটল দেখা দিল ধরিত্রীর বুকে। দেখতে দেখতে এসে গেল মাটি, সেখানে সৃষ্টি হলো এক বিশাল জলাশয়, আর তারই গভীরে হারিয়ে গেল সেই কালো পাথর। এই সমস্ত দৃশ্যটা একটু দূর থেকে, এক গাছের আড়াল থেকে আরেকজন দেখছিল। ঋষি আর্যভট্টের সবচেয়ে প্রিয় শিষ্য বিদুর। দৃশ্য মিলিয়ে গেল। অনেকের চেতনা এবার ভেসে গেল অন্য এক স্মৃতির গভীরে। রাজা বীরবাহুর রাজ্যসভা, সেই জটাজুটোধারী সন্ন্যাসী যার চোখে ছিল ক্রূর হাসি। অনেক তাকে চিনতে পারল। এ তো বিদুর। তার মানে সে একজন বিশ্বাস সন্তারক শিষ্য। সেই রাজাকে ছলনায় ভুলিয়ে শত শত বছর পর তার উপাস্য পিশাচিকে ফিরিয়ে আনার পথ প্রশস্ত করেছিল। কিন্তু পিশাচি ফিরে এলো। ঋষির মন্ত্রবন্ধন এতটাই শক্তিশালী ছিল যে সে পুরোপুরি মুক্ত হতে পারেনি। পাথরের কারাগারেই তার শক্তি সীমাবদ্ধ ছিল। তার সম্পূর্ণ মুক্তির জন্য প্রয়োজন ছিল ঋষি আর্যভট্টের পুনর্জন্ম নেওয়া শরীরের রক্ত, সেই রক্ত যা দিয়ে তাকে বন্দি করা হয়েছিল। আবারও দৃশ্য বদলালো। আধারগিরিয়ার জমিদার বাড়ি, 1912 সাল। তার প্রপিতামহ অলোকেশ চৌধুরী ডায়েরি লিখছেন। কিন্তু এ কি? তার চোখ দুটো অস্বাভাবিক রকমের স্থির, নিষ্প্রাণ। তার হাত লিখছে বটে, কিন্তু অনেক স্পষ্ট বুঝতে পারল এই লেখার প্রতিটি অক্ষর নির্দেশ দিচ্ছে অন্য কাউকে। সেই পিশাচি অলোকেশের আতঙ্কিত বশীভূত আত্মার মাধ্যমে লিখে নিচ্ছে সেই বিভ্রান্তিকর নির্দেশিকা, সেই ডায়েরি যা তাদের বংশের জন্য অভিশাপ বয়ে এনেছে। ভোগ হিসেবে কোনো মানুষের তাজা রক্ত উৎসর্গ করতে হবে। যদি কখনো তা না করা যায়, তবে দেবী আমাদের বংশের রক্ত দিয়েই নিজের ক্ষুধা মেটাবেন। কি ভয়ঙ্কর অভিসন্ধি! এই পাপ কর্মের মাধ্যমে পিশাচি ধীরে ধীরে নিজের শক্তি বাড়াচ্ছিল, আর একটা সুযোগ তৈরি করছিল যাতে ঋষির পুনর্জন্ম যখন হবে তখন তার পরিবারকে ভোগ জোগাতে ব্যর্থ করবে সে। আর তখন চুক্তির শর্ত অনুযায়ী বংশের কনিষ্ঠ সন্তান অর্থাৎ ঋষির অবতারকেই আসতে হবে বলির মঞ্চে। তার রক্তেই হবে পিশাচির প্রকৃত মুক্তি। এক তীব্র যন্ত্রণায় অনেক মাটিতে আছড়ে পড়ল। তার মাথা ছিঁড়ে যাচ্ছে। সত্যযুগের স্মৃতি, অলোকেশের ডায়েরির ভেতরে ছলনা আর নিজের জন্মের আসল উদ্দেশ্য সবকিছু যেন একসাথে তার মস্তিষ্কে আঘাত করল। সে চোখ খুলল। আধারগিরিয়া সেই স্যাঁতস্যাঁতে জঙ্গল, কিন্তু তার দৃষ্টি আর আগের মতো নেই। সেই চোখে এখন হাজারো বছরের প্রাচীন স্মৃতি, প্রতিজ্ঞা আর অকল্পনীয় এক দৃঢ়তা। সে উঠে দাঁড়ালো। তার মনে পড়ে গেছে সব। তার মনে পড়ে গেছে সেই মন্ত্র যা দিয়ে আত্মাহুতির মাধ্যমে এই রক্তলোলুপ পিশাচিকে
আবার বন্দি করতে হবে। তাহলে খেলাটা তুই শুরু থেকে সাজিয়েছিলিস বিদুর। কিন্তু সে আর এখন পুরনো অনেক নেই। অনেকের সমস্ত সত্তা মুছে গিয়ে সেখানে ফুটে উঠেছে ঋষি আর্যভট্টের দৃঢ়তা। কিন্তু তুই একটা ভুল করে ফেলেছিস। তুই আমাকে এখানে টেনে এনেছিস ঠিকই, কিন্তু আমার পূর্বজন্মের সমস্ত স্মৃতিও ফিরিয়ে দিয়েছিস। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে সেই ছ্যাঁত ছ্যাঁত শব্দটা আবার ভেসে এলো। ঝোপঝাড় সরিয়ে বেরিয়ে এলো সেই জীবন্ত লাশটা। তার সাদা চোখগুলো অনেকের দিকেই ফেরানো। তার চোখে এক বিশাল জমাট বাঁধা ঘৃণার উপস্থিতি। এসে গেছিস আর্যভট্ট, তোর জন্যই অপেক্ষা করছিলাম। মাছ তোর রক্তে স্নান করে মুক্ত হবেন। অনেক হাসলো। সে এক পা করে এগিয়ে যেতে লাগলো সেই কালো শিলাখণ্ডটার দিকে, যেখান থেকে নারী কণ্ঠে এক চাপা ঘুমানির শব্দ ভেসে আসছে। তুই গুরুদ্রোহী বিদুর, অমরত্ব তুই পাসনি, পেয়েছিস এক অমর অভিশাপ। এক পিশাচিনীর দাসত্ব স্বীকার করে তুই নরকের কীট হয়ে বেঁচে আছিস এতকাল। কিন্তু আজ তোর সব খেলা শেষ বিদুর। শেষ? শেষ তো আজ তোর হবে। তোর শরীরটা আর কিছুক্ষণের মধ্যে ওই পাথরের উপর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকবে, আর আমার মা ফিরে আসবেন সদর্পে। অনেক পাথরের সামনে গিয়ে দাঁড়ালো। জীবন্ত লাশটা তার দিকে এগিয়ে আসছে। সে চোখ বন্ধ করল। 1000 বছর আগে সে মন্ত্র তার ঠোঁটে উচ্চারিত হতে লাগলো। ওং ক্রিং শ্মশানবাসিনী রুধিরপ্রিয় মহাভৈরবী তব শক্তি সম্ভামি মম রক্তেন তান বধুনামি যুগে যুগে অন্তকালে নিদ্রায়ং গুচ্ছ স্বাহা। ওং ক্রিং শ্মশানবাসিনী রুধিরপ্রিয়া মহাভৈরবী তব শক্তি সম্ভামি মম রক্তেন তান বধুনামি যুগে যুগে অন্তকালে নিদ্রায়ং গুচ্ছ স্বাহা। মন্ত্র শেষ করেই অনেক মাটি থেকে একটা ধারালো পাথর তুলে নিল। তারপর এক মুহূর্তের জন্য দ্বিধা না করে সেই পাথর দিয়ে নিজের বুকের ঠিক সেই স্থানে আঘাত করল যেখানে হাজার হাজার বছর আগে ঋষি আর্যভট্ট ত্রিশূলবিদ্ধ করেছিলেন। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ল কালো শিলাখণ্ডের ওপর। আর সাথে সাথেই শুরু হলো সেই প্রলয়ঙ্কারী তাণ্ডব। আকাশে বিদ্যুতের ঝলকানি, মাটি থরথর করে কাঁপতে শুরু করলো। শিলাখণ্ডটা থেকে হাজার হাজার আত্মার সম্মিলিত আর্তনাদ বেরিয়ে আসতে লাগলো। একটা তীব্র আলোক রশ্মি অনেকের ক্ষতস্থান থেকে বেরিয়ে পাথরটাকে ঘিরে ফেলল। এ হতে পারে না মা, এ হতে পারে না। ওকে স্তব্ধ কর বিদুর, ওকে স্তব্ধ কর। পাথরের মধ্যে থেকে ভেসে এলো এক অপার্থিব গর্জন, রক্তের শরীর গর্জন। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সেই আলোক রশ্মি এক ভয়ঙ্কর ঘূর্ণিতে পরিণত হয়েছে, যার কেন্দ্রে রয়েছে সেই কালো পাথর। জীবন্ত লাশগুলো সেই আলোতে ছটফট করতে করতে ছাই হয়ে গেল। সন্ন্যাসী বিদুর 2 হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করল, কিন্তু সেই তীব্র আলো তাকেও গ্রাস করে নিল। শুধু শোনা গেল রক্তের শরীর শেষ চিৎকার। আমি অমর, আমি ফিরব, আমি ফিরে আসব আরো শক্তিশালী হয়ে, আরো বেশি ক্ষুধা নিয়ে। আমি ফিরব, আমি ফিরব। এতক্ষণ যে মুক্তির আনন্দে উল্লাস করছিল তা ভয়ে ক্রোধে ফেটে পড়ল। কিন্তু ঋষির রক্তের বাঁধন সে ভাঙতে পারল না। সেখানে শুরু হলো এক মহাপ্রলয়। মাটি অস্থির হয়ে উঠল, পশু পাখির আর্তনাদে ভরে উঠল সমগ্র চরাচর। ফাটল দেখা দিল ধরিত্রীর বুকে। দেখতে দেখতে ধসে গেল গোটা জঙ্গলের মাটি, আর সেখানে সৃষ্টি হলো এক বিশাল জলাশয়। তারই গভীরে আবার হারিয়ে গেল সেই কালো পাথর, সঙ্গে অনেকের নিষ্প্রাণ দেহটাও। মুহূর্তের মধ্যে সব
শান্ত হয়ে গেল। গ্রামবাসীরা এই প্রলয়ের আভাস পেয়ে যখন সেখানে ছুটে এলো, তখন সেই জঙ্গল নিশ্চিহ্ন হয়ে গেছে। তার জায়গায় তৈরি হয়েছে এক সুগভীর হ্রদ। রক্তের বন্ধন পুনঃস্থাপিত হলো। এক আত্মার আত্মাহুতিতে বন্দী হলো আর এক অশুভ আত্মা। সঙ্গে এক ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পেল মানবতা। আধারগেরিয়ার মাটির তলার গল্পটা হয়তো এখানেই শেষ হলো না। হয়তো 1000 বছর পর সে পিশাচি আবার মুক্তির পথ খুঁজবে। আর হয়তো কোনো এক নতুন যুগে নতুন কোনো অনেককে জন্ম নিতে হবে তার অসমাপ্ত যুদ্ধের ইতি টানার জন্য। কারণ কিছু প্রতিজ্ঞা মৃত্যুর পরেও শেষ হয় না, যুগ থেকে যুগান্তরে তা ফিরে আসে।